ফাতিমা আসছে। ফাতিমা শোনা যাচ্ছে? ফাতিমার নেট প্রবলেম মনে হয় না। আরেকজন কে? নুসরাত? Yes, miss. হ্যাঁ, তুমি কি নিও আজকে ক্লাসে? No, miss, আগে ছিলাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে অনেকে জয়েন করছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। ঠিক কেমন? Okay, miss. আজকে হচ্ছে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়, চতুর্থ অধ্যায়। তোমরা নিশ্চয়ই বই পেয়েছো, বই নিতে পারো সাথে। চতুর্থ অধ্যায় আহ বয়ঃসন্ধিকালের পরিবর্তন, ওইখান থেকে আমরা আজকে পড়বো পার্ট 3। বয়ঃসন্ধিকালের পরিবারের সাথে খাপ খাওয়ানো জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, পার্ট 3। তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখতে পারলে ঠিক মতো জানাবা। ওকে। দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? হ্যালো? Yes, miss, দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের পার্ট 3, বয়ঃসন্ধির সময়। গত ক্লাসে তো কিছু এসডব্লিউ দিয়েছিলাম, তোমার মনে হয় করনি। সমস্যা নাই, আর এখন তো এসডব্লিউ নাই। মিস করছি। কে দিছিলা? দিয়েছিলা ইয়াতে, দিছিলা ওই হোমওয়ার্ক অ্যাপসে? মিস আমি করছি হোমওয়ার্ক। ও, অ্যাপসে দিছিলা না? ইয়েস মিস। আচ্ছা, আমি দেখছিলাম, আমি পাইনি তখন। আচ্ছা, আজকে আবার চেক করে দেখবো। এখন তো হোমওয়ার্ক নাই, কুইজ পরীক্ষা যেহেতু চলতেছে, তোমাদের তেমন হোমওয়ার্ক থাকবে না। আর তোমাদের এই পরীক্ষাটা তো কখন? অষ্টম শ্রেণী পরীক্ষা আসছে না তোমাদের, রাষ্ট্রবিজ্ঞান? ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে, শুরু করি। আমাদের পড়া হচ্ছে বয়ঃসন্ধিকালে পরিবারের সাথে খাপ খাওয়ানো। আমরা গত ক্লাসে পড়েছিলাম বয়ঃসন্ধিকাল কাকে বলে। আমাদের বয়সের মধ্যে যেটা 10 থেকে 19 বছর সময়, সেটাকে বয়ঃসন্ধিকালের সময় বা কৈশোরকাল বলা হয়। এই সময়টাতে পরিবারের সাথে কিছু তোমার কিভাবে খাপ খাওয়াতে হয়, কারণ হচ্ছে এটা একটা আমাদের ফিজিক্যাল বা মেন্টালি একটা চেঞ্জ আসে আমাদের মধ্যে, কিশোর কিশোরীদের মধ্যে। সেজন্য এই বয়সটাতে তোমার কিছু, তোমার অ্যাটিটিউডেও চেঞ্জ আসে, বিহেভিয়ারে চেঞ্জ আসে। এই যে অবস্থার সময়, তখন মানে মা বাবার সাথে বা পারিবারিক ভাবে অন্যদের সাথে কিভাবে মানে একটা খাপ খাওয়াতে হয়, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বয়ঃসন্ধিকালে পরিবারে বিশেষ করে বাবা মার সাথে ছেলে মেয়েদের সম্পর্কের পরিবর্তন আসে। প্রায় ক্ষেত্রেই এই সম্পর্ক অবনতির দিকে দেখা যায়। তোমরা যদি স্ক্রিন ঠিক মতো দেখো তাহলে আমাকে বলিও, কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে স্ক্রিনটা আমি দেখতেছি কিন্তু তোমরা দেখো না। আহ দেখলে আমাকে একটু জানাই। ঠিক আছে? প্রায় ক্ষেত্রে এই সম্পর্কের অবনতির দিকে যায়। এই জন্য বাবা মা এবং সন্তান উভয় পক্ষকেই দায়ী করা যেতে পারে। কিভাবে পরিবারের সাথে সুন্দরভাবে খাপ খাওয়াতে হবে, এই কৌশল শেখার আগে জেনে নিই কেন এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তাহলে এই সময়টাতে আমাদের যে মানে বাবা মার সাথে বা ভাই বোনের সাথে যে সম্পর্কটা যায়, এগুলো আসলে আমরা হ্যান্ডেল করতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমরা হ্যান্ডেল করতে পারি না। তাই আমাদের এই জিনিসগুলো কিভাবে আমরা একটু কৌশলগতভাবে সবার সাথে আচরণ করতে পারবো, সে সম্পর্কে আমরা আজকে দেখবো। কি কি তোমার কি কি বিষয় অবলম্বন করা যায়। মনোভাবের পার্থক্য কেন হয়, মানে কেন এই ধরনের সমস্যাগুলো হয় মনোভাবের পার্থক্যের কারণে? মা বাবা ও বয়ঃসন্ধিকণের সন্তানদের মনোভাবে অনেক পার্থক্য থাকে। যেমন হচ্ছে মা বাবা যে টিভি অনুষ্ঠান পছন্দ করেন, সন্তানদের তা ভালো লাগে না। বয়সের পার্থক্য সামাজিক বিভিন্ন পরিবর্তনের জন্য মনোভাবে পার্থক্য হয়। অনেক ক্ষেত্রে সন্তানরা মা বাবাকে বর্তমান যুগের অনুপযুক্ত মনে করেন। এ কারণে মা বাবার নির্দেশকে প্রায় তারা অমান্য করে।
এটা কিন্তু আমাদের মধ্যে হয়ে থাকে মনোভাবের পার্থক্য। আমাদের মা বাবার হচ্ছে আমাদের চাইতে প্রায় 15-20 বছর বা 15-20 বছরের মতো অ্যাডাল্ট, ওরা আমাদের চাইতে বড়। তো ওদের সাথে যে ওদের যে মেন্টাল জিনিসগুলা, সেই জিনিসগুলা, ওদের সময়কার জিনিসগুলো আমাদের সাথে মিল পড়ে না। তাই বয়সের সাথে যেহেতু আমাদের পার্থক্য, সেহেতু ওরা যে জিনিসগুলা পছন্দ করে সেই জিনিসগুলা সন্তানরা বা কৈশোররা, কিশোরীরা সেগুলা পছন্দ করে না। ওরা যে টিভি অনুষ্ঠান পছন্দ করে, আমরা সন্তানরা সেগুলা পছন্দ করি না। সেক্ষেত্রে দেখা যায় যে মানে ছেলে সন্তানরা মনে করেন যে মা বাবা হচ্ছে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেন না, ওরা অনেক আগের যুগের ব্যাকডেটেড। এ কারণে কি করে সন্তানরা মা বাবাকে তোমার অমান্য করে থাকে। এই যে এটা হচ্ছে আমাদের মনোভাবের পার্থক্য, সেটা মূলত কি কারণে হয়? বয়সের পার্থক্যের কারণে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পারিবারিক বিধিনিষেধ। বয়ঃসন্ধিক্ষণে ছেলেমেয়েরা স্বাধীনভাবে চলতে পছন্দ করে, তাদের কোনো কাজে বড়দের হস্তক্ষেপ তারা পছন্দ করে না। পরিবারে আরোপিত বিধিনিষেধের বিরোধিতা করে। অনেক সময় মনে করা হয়েছে তাদের প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে, এজন্য তারা ক্ষুব্ধ হয়। এই জিনিসগুলো দেখবে যে পারিবারিক বিধিনিষেধ মানে হচ্ছে আমরা দেখি মানে যারা একটু বড় হচ্ছে, ছেলেমেয়েরা যখন একটু বড় হতে দেখেছে একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করে, মনে করে যে আমি তো সব চিনি, আমি একা যাই, আমার মা বাবা কেন আমার সাথে যাবে, আমি তো চিনতেছি, আমি বড় হলাম, আমি নিজের টেক কেয়ার নিজে করতে পারবো। কিন্তু এই যে সবাই যে স্বাধীনভাবে চলতে চায়, কিন্তু মা বাবা তো চায় যে ছেলে মেয়েদেরকে সেই জিনিসটা না দিয়ে নিজেরাই ছেলে মেয়েদেরকে তোমার ইয়াটা দিতে চায়, নিরাপত্তাটা দিতে চায়। সেক্ষেত্রে কি হয়, তোমার পরিবার কিছু বিধিনিষেধ আরোপ করে আর আমাদের ছেলে মেয়েরা সেগুলা তোমার মনে করে যে তাদের প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে, এজন্য তারা ক্ষুব্ধ হয়। এই জিনিসগুলোর কারণে আসলে বয়ঃসন্ধিকালে পরিবারের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয়। লিঙ্গ অনুযায়ী আচরণ। শৈশবে আচরণে মেয়ে বা ছেলের পার্থক্য করা হয় না। শৈশবের সময় যখন আমরা শিশু বয়সে থাকে তখন মেয়ে বা ছেলের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। অথচ বড় হওয়ার সাথে সাথে যখন কৈশোরকালে তোমার পদার্পণ করবে ছেলে বা মেয়ে 10 থেকে 19 বছরের মধ্যে, তখন দেখা যায় যে মেয়েদেরকে মেয়েদের মতো আচরণ করার জন্য চাপ দেওয়া হয়। এই অবস্থা মেনে নিতে মেয়েদের কষ্ট হয়। নিজস্ব সময়ে ঘরে না ফেরা, একা কোথাও যেতে না দেওয়া, বিপরীত লিঙ্গের সাথে মেলামেশায় আপত্তি ইত্যাদি বিষয়গুলো মতবিরোধ ঘটায়। এগুলো হচ্ছে আমাদের, তোমরা নিজেরাও নিজেদের ফ্যামিলিতে দেখবা এগুলো প্রায় সময় আমাদের হয়ে থাকে। তাহলে নিজেদের সাথে প্র্যাকটিক্যালি যখন তোমরা এগুলা মিলাতে থাকবা, দেখবা যে জিনিসগুলো তোমাদের অনেক সহজ মনে হচ্ছে। এর মানে হচ্ছে তোমার যখন একটা মেয়ে যখন বড় হয়ে যাচ্ছে, তখন পরিবার থেকে কিন্তু লিঙ্গভেদে এই আচরণটা আসে যে একটা মেয়েকে তোমার নির্দিষ্ট সময়ে ঘরে ফিরতে হবে, তাকে একা কোথাও যেতে দিতে হবে না। যদি কোনো ছেলে মেয়ের সাথে ছেলের সাথে মেলামেশা করে, সেই বিষয়গুলোতে মতবিরোধ ঘটায় কারা? আমাদের আহ বাবা মারা। এটা হচ্ছে লিঙ্গ অনুযায়ী আচরণ। দায়িত্ব পালন। দায়িত্ব পালনে অনীহা। শারীরিক পরিবর্তনের জন্য বয়ঃসন্ধিক্ষণে ক্যালোরি বা শক্তিক্ষয় বেশি হয়, কাজে অনীহা, যে কোনো কাজে বিরক্তি, পড়াশোনায় একঘেয়েমি ও ক্লান্তি আসতে পারে। এ সময়ে মা বাবা লেখাপড়ায় আরো বেশি সময় ব্যয় ও মনোযোগী হওয়ার উপর জোর দেন ও সবসময় সতর্ক করেন। এ নিয়ে সন্তানদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং মা বাবার সাথে সন্তানদের দূরত্ব বাড়ে। তোমরা কি দেখছো? হ্যালো, হ্যালো। Yes, miss. বলো, Yes, miss. স্ক্রিন তো দেখা যাচ্ছে না। Yes, miss. আচ্ছা, তাহলে যখন এই সময়টাতে ছেলে মেয়ে উভয়েরই কিন্তু শারীরিকভাবে পরিবর্তন আসে, তখন ওই সময়টাতে ক্যালোরি বা শক্তি বেশি হয়, মানে খাওয়া দাওয়া তোমার বেশি করতে হবে। হ্যাঁ, ও কারণ হচ্ছে তখন শরীরে অনেক বেশি যে ক্যালোরিটা থাকে, শক্তিটা থাকে, সেটা ক্ষয় বেশি হয়। যে কারণে কোনো কাজের মধ্যে তোমার অনীহা আসে, কাজ করতে অনীহা আসে বা বিরক্তি ভাব আসে, অথবা পড়াশোনায় মন বসে না, একঘেয়েমি আসতে পারে, ক্লান্তি আসতে পারে। এগুলো হচ্ছে দায়িত্ব পালনে অনীহা। এই সময়ে বাবা মা লেখাপড়ায় আরো বেশি সময় ব্যয় ও মনোযোগী হওয়ার উপর জোর দেন এবং সবসময় সতর্ক করেন। এই সময় ক্ষেত্রে বাবা মা বলে যে আরো বেশি তোমরা পড়ালেখায় মনোযোগী হও এবং সতর্ক হও, কারণ হচ্ছে এই সময়টাতে ছেলে মেয়েরা আসলে বুঝতে পারে না কি করবে, কারণ হচ্ছে ওদের একটা শারীরিক ভাবে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের কারণে ওদের বিভিন্ন কাজে অনীহা চলে আসে। এই নিয়ে সন্তানদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং মা বাবার সাথে সন্তানদের
দূরত্ব বাড়ে। এর মধ্যে যখন মা বাবারা যখন শাসন করতে চায় ছেলে মেয়েদেরকে, তখন মনে হয় যে না, আমার মা বাবা সবসময় আমাকে বকা দিচ্ছে, আমাকে সবসময় বলছে পড়ালেখা করতে, ওরা বুঝতেছে না। এই জিনিসগুলোর কারণে কি হয়, সন্তানদের সাথে মা বাবার একটা অসন্তোষজনক একটা সম্পর্ক সৃষ্টি হতে পারে এবং হচ্ছে পরবর্তীতে এটা দূরত্ব বাড়ায়। অর্থনৈতিক চাহিদা, বয়ঃসন্ধিতে ছেলে মেয়েদের বন্ধুদের সাথে বেড়ানো, পোশাক পরিচ্ছদ কিংবা শিক্ষা উপকরণের চাহিদা থাকে। অসচ্ছলতা বা যে কোনো কারণে পরিবার চাহিদা পূরণ করতে না পারলে বা না চাইলে ছেলে মেয়েদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এগুলোও কিন্তু আমাদের একটা সমাজের এখনকার বাস্তবিক চিত্র। এই সময়টাতে ছেলেমেয়েরা বুঝে কম, মানে ওদের হচ্ছে বোঝটা কম থাকে, সে কারণে মানে ওরা বন্ধুদের সাথে বেড়াতে চায়, অথবা চাইবে যে একটা সুন্দর, সে পরেছে সুন্দর একটা পোশাক, আমারও সেরকম পোশাক চাই। অথবা শিক্ষার ক্ষেত্রে কারো কাছ থেকে দেখলো তার কলমটা অনেক সুন্দর, আমিও এই ধরনের কলম চাই। এইভাবে কিছু জিনিসের জন্য ওরা এক্সট্রা তোমার কিছু চাহিদা, অর্থনৈতিকভাবে চাহিদা মা বাবা থেকে খুঁজে। তখন ওই যে অসচ্ছলতা বা যে কোনো যদি কারণ থাকে, সেটা পরিবার চাহিদাটা পূরণ করতে না পারলে, তখন করতে না পারে বা না চাইলে, পূরণ করতে না চাইলে, তখন ছেলে মেয়েদের মধ্যে কি দেখা যায়, পরিবারের সাথে একটা অসন্তোষপূর্ণ মনোভাব সৃষ্টি হয়। এবং হচ্ছে মা বাবার সম্পর্ক, মা বাবার মধ্যে মতবিরোধ বা সুসম্পর্ক না থাকলে সন্তানদের মধ্যেও অশান্তি বিরাজ করে। যদি মা বাবা, একটা সন্তানের মা বাবার মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, ওদের মধ্যে যদি মতবিরোধ না থাকে, তাহলে এটা কি করে, সন্তানদের মধ্যে একটি পারিবারিকভাবে অসন্তোষ সৃষ্টি করে। সকল মা বাবার মধ্যে সন্তানদের জন্য স্নেহ ভালোবাসার কোনো ঘাটতি থাকে না। সন্তানদের মলিন মুখ, কষ্ট, দুশ্চিন্তা তাদেরকেও কষ্ট দেয়। স্নেহ মমতা প্রকাশের ভঙ্গি এক এক বাবা মায়ের এক এক রকম হয়। কোনো মা বাবা চায় না হচ্ছে তাদের ছেলে মেয়েকে একটু কম আদর করুক। সবার বাবা মা সবাইকে আদর করে তো, তাই না? কি বলো সবাই? আদর করে? Yes, miss. অবশ্যই করে, তাই না? সবার মা বাবা সবাইকে অনেক বেশি আদর করে। হয়তো কেউ এক একজন এক এক রকম ভাবে আদর মহব্বতটা দেখায়। কেউ হয়তো শাসন করে দেখায়, কেউ হয়তো আদর করে দেখায়। এক একজনের ভঙ্গি, তোমার ভালোবাসার ভঙ্গিটা এক এক রকম। সেজন্য আমরা আমাদের মা বাবাকে ভুল বুঝবো না। সন্তানদের মলিন মুখ, কষ্ট, দুশ্চিন্তা তাদেরও কষ্ট দেয়। পৃথিবীতে মা বাবার চাইতে বেশি আদর কিন্তু কেউ করে না। সবচাইতে বেশি কাছের মানুষ হচ্ছে মা বাবা। ওরাই বুঝে যে সন্তানের কখন কষ্ট হয়, কখন তোমার দুশ্চিন্তা হয়, সেটা কিন্তু মা বাবা সহজেই বুঝতে পারে। সেজন্য সবাই মা বাবার প্রতি খেয়াল রাখবা, মা বাবাকে কখনো কষ্ট দিবা না। স্নেহ মমতা প্রকাশের ভঙ্গি এক এক বাবা মায়ের কিন্তু এক এক রকম হয়। সবসময় মনে রাখা দরকার যে বাবা মায়ের সব রকম নিষেধের উদ্দেশ্যই থাকে কি, সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তোলা। মনে থাকবে তো, তোমাদের বাবা মারা যে জিনিসটা মানা করে, সেটার একমাত্র উদ্দেশ্য থাকে কি, তোমরা যাতে সঠিকভাবে গড়ে উঠো। সেজন্য মা বাবাকে বোঝার চেষ্টা করতে হবে। অনেক সময় মা বাবা সন্তানের চাহিদা বুঝতে পারেন না, সেক্ষেত্রে সন্তানদের উচিত মা বাবার সাথে চাহিদার কথা খোলামেলা ভাবে প্রকাশ করা। তাহলে কখনো যদি তোমাদের কোনো চাহিদা লাগে যে মানে মা বাবা পূরণ করতে চাচ্ছেন না, তখন তোমরা সেটার উপকারিতা বা সেটা কেন দরকার, সেক্ষেত্রে খোলামেলাভাবে প্রকাশ করতে হবে কি, মা বাবার কাছে, যাতে সেটা মা বাবা পূরণ করে। শিক্ষা সংক্রান্ত চাহিদা, যেমন হচ্ছে বইপত্র, অন্যান্য শিক্ষা সরঞ্জাম কি কাজে লাগবে এবং কি ধরনের সহায়তা প্রয়োজন, তা মা বাবার সাথে খোলামেলা আলোচনা করলেই কিন্তু তাদেরকে বুঝিয়ে বলা যায়। পারিবারিক দায়িত্ব পালনে কোনো অসুবিধা থাকলে বা শারীরিক কোনো সমস্যা, মা বাবাকে খোলামেলা বললে পরিস্থিতির জটিলতা অনেক কম হয়। যদি তোমাদের কোনো পারিবারিক দায়িত্ব পালনে যদি কোনো অসুবিধা থাকে, ধরো তোমরা এখনো একটু টুকিটাকি বাসার কাজ করছো, মা বলছেন একটু ঝাড়ু দিয়ে দাও, মা বলছেন একটু রান্নাঘরটা পরিষ্কার করো, তখন হচ্ছে তোমাদের এটা হচ্ছে পারিবারিক দায়িত্ব। এটা পালনে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বা যদি শারীরিকভাবে তোমরা কোনো দুর্বলতা অনুভব করো, সেটা যদি তোমার মা বাবাকে ঠিক মতো খোলামেলা ভাবে আলোচনা করলে, তখন কি হয়, পরিস্থিতির জটিলতা অনেক কম হয়। তোমরা হয়তো ভাবতেই পারো না যে মা বাবার মতবিরোধ দূর করতে তোমরা বিশেষ ভূমিকা রাখতে পারো। কি করলে মা বাবা খুশি হবেন, কিছু তাদের সম্পর্ক ভালো হবে, এটির কোনো বাধা ধরা নিয়ম নেই। তোমাকে বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝতে হবে তোমাকে কি ধরনের ভূমিকা পালন করতে হবে। কারণ এখানে বলা হচ্ছে তোমরা সন্তানরা চাইলে কিন্তু মা বাবার মধ্যে যে ঝগড়া বিবাদ থাকে, মতবিরোধ থাকে, সেটা
বিশেষ ভূমিকার মাধ্যমে সেটা দূর করতে পারো। কিভাবে মা বাবাকে খুশি করা যায়, তাদের সম্পর্কটা ভালো করা যায়, সেটা কোনো বাধা ধরার নিয়ম নেই। তোমরা চাইলে সেটা খোলামেলা তোমরা চাইলে সেটা তোমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ওদেরকে খুশি করতে পারো। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার নিজের জ্ঞান। আমাদের সবচেয়ে বড় সম্পদ কি তাহলে? আমাদের নিজের জ্ঞান। এই লাইনটা তোমরা একটু আন্ডারলাইন করে রাখতে পারো। আছে, বই আছে? হ্যালো, Yes, miss. হ্যাঁ, এটা একটু আন্ডারলাইন করো। আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? আমাদের জ্ঞান, বুদ্ধি, কাজ করার দক্ষতা। কি বলতো? আমাদের জ্ঞান, বুদ্ধি, কাজ করার দক্ষতা। যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর জন্য এইসব সম্পদ আজীবন সাহায্য করে। বয়ঃসন্ধিক্ষণ বয়সটাই প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উপযুক্ত সময়। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা মনে রেখে এই সময়ে তোমাদের যা যা করতে হবে সেটা হচ্ছে মা, বাবা ও অন্যান্য সদস্যদের যথাযোগ্য সম্মান ও ভালোবাসা দিতে হবে। তাহলে কি আমাদের বুদ্ধি জ্ঞানকে আমরা এই সময়টাতে কাজে লাগাবো, যখন বয়ঃসন্ধিক্ষণ বয়সটা প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উপযুক্ত সময়। এই সময়টা কি আমাদের এই সময়টা আমাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের এই সময়টা আমাদের প্রয়োজনীয়তা দক্ষতা অর্জনের সময়। তখন হচ্ছে আমরা কি করব? নিজের পায়ে দাঁড়াতে হবে, সে বিষয়টা মেনে রেখে কি কি করতে হবে? মা বাবা ও অন্যান্য সদস্যদের কি করতে হবে? যথাযোগ্য সম্মান দিতে হবে, ভালোবাসা দিতে হবে। যদি বড় বোন থাকে, দাদা দাদি থাকে, তাদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। স্কুলের পড়াশোনায় আরো বেশি মনোযোগী হতে হবে। মা বাবা যে দায়িত্ব দেন তা মনোযোগের সাথে পালন করতে হবে। এগুলো হচ্ছে তোমাদের বোঝার জিনিস। তোমরা যাতে এগুলা নিজেরাই মাথার মেজাজকে বা ইয়াকে ঠান্ডা রেখে কাজগুলো করতে পারো। অপ্রয়োজনে ব্যয় কমানোর সিদ্ধান্ত তোমাদের নিজেদেরই নিতে হবে, যাতে কোনো প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যয় করা না যায়। সেক্ষেত্রে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। যে কোনো সমস্যায় মা বাবা ভাই বোনের সাথে খোলামেলা কি করতে হবে? আলোচনা করতে হবে। কোনো সমস্যায় যদি পড়ো তখন কি করতে হবে? মা বাবাকে অবশ্যই বলতে হবে এবং ভাই বোনকে অবশ্যই খোলামেলা ভাবে আলোচনা করে বলতে হবে। প্রথমে দেখা যাবে যে হয়তো রাগ করবে, হয়তো একটু বকাঝকা করবে, কিন্তু আলটিমেটলি কি দেখা যায়? আমাদের মা বাবা ভাই বোনরাই কিন্তু আমাদের পাশে থাকে বিপদের সময়। সেটা তোমাদেরকে বুঝতে হবে। এভাবেই তোমাদের সাথে পরিবারের দ্বন্দ্ব মতবিরোধ দূর করে পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পারিবারিক পরিবেশটাকে তোমার কাছে মনে হবে অনেক আনন্দের এবং অনেক সুখের। এভাবে কিন্তু আমরা আমাদের পরিবারকে একটা সুখময় পরিবেশের মধ্যে নিয়ে আসতে পারি। তোমাদের কি বোঝার কোনো সমস্যা আছে? হ্যালো, হ্যালো, বুঝেছো না? হ্যালো, বুঝেছো? Yes, miss. তাহলে আমরা পাঠ চারটা শুরু করি, কেমন? Okay, miss. হ্যাঁ, 5 স্তরের মধ্যে রয়েছে বয়ঃসন্ধিকালে সমাজের সাথে খাপ খাওয়ানো। বয়ঃসন্ধিকালে সমাজের সাথে খাপ খাওয়ানো। প্রথমে আমরা পড়েছি কি আমাদের পরিবারে, আর এখানে দুইটা কাজ আছে পার্ট 3 এর মধ্যে। বয়ঃসন্ধিতে পরিবারের সদস্যের সাথে সমস্যার কারণগুলো উল্লেখ করো, কিভাবে পরিবারের সাথে খাপ খাওয়ানো যায় তার কৌশলগুলো লেখো। এগুলা হচ্ছে আমরা উপরে যে জিনিসটা পড়েছি সেটার মধ্যে কিন্তু এগুলা চলে এসেছে। কি কারণে এগুলা হয়? এই যে পয়েন্ট আকারে যে জিনিসগুলা ছিল সেগুলার কারণে আমাদের পরিবারের সাথে সদস্যদের সমস্যাগুলা হয়। এরপরে কিভাবে পরিবারের সাথে খাপ খাওয়ানো হয় সেই কৌশলগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সে সম্পর্কে তোমরা পড়বা। এগুলো হচ্ছে এই টপিকস এর আন্ডারে। এরপরে পার্ট 4 এর মধ্যে রয়েছে বয়ঃসন্ধিকালে সমাজের সাথে খাপ খাওয়ানো, কিভাবে আমরা আমাদের বাহ্যিক সমাজের সাথে খাপ খাওয়াবো। পরিবারের বাইরে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই কোথায় দেখি বলতো? পরিবারের বাইরে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই কোথায় দেখি বলতো? স্কুলে। স্কুলে ও সমবয়সী দলে আমরা কিন্তু যখন স্কুল খোলা থাকে তখন হচ্ছে সবচাইতে বেশি সময়টা কোথায় যাই? স্কুলে থাকে, আমাদের সহপাঠীদের সাথে থাকে, আমাদের বন্ধু বান্ধবীদের সাথে থাকে। তাহলে স্কুলের সাথে আমরা কিভাবে খাপ খাওয়াবো?
তোমরা কি কখনো এইভাবে দেখেছো স্কুলে তোমরা কতটা সময় ব্যয় করে? জেনে রাখো, একটি শ্রেণীতে বছরে 1000-এরও বেশি ঘন্টা তোমরা স্কুলে কাটাও। স্কুলের পরিবেশে যদি ভালোভাবে খাপ খাওয়ানো যায় তবে পরবর্তী জীবনে ভালোভাবে খাপ খাওয়ানো সহজ হয়। আমরা যদি আমাদের স্কুলে মানে তোমরা যদি স্কুলে যদি ক্লাসের সবার সাথে যদি একটা আহ সৌহার্দ্যপূর্ণ একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখতে পারো, তাহলে দেখা যাবে যে তোমাদের পরবর্তী জীবনটাও কিন্তু অন্য কোনো জায়গায় যখন তোমরা যাবা, স্কুল থেকে কলেজে যাবা, কলেজ থেকে ভার্সিটি যাবা, বা অন্য একটা জায়গায় ভালো একটা জায়গায় প্রতিষ্ঠানে তোমরা পড়ছো, তখন হচ্ছে তোমাদের সব জায়গায় ভালো বন্ধু হতে একটা সহায়তা করবে। তোমরা যদি স্কুল থেকে সেই জিনিসটা অবলম্বন করে থাকো কিভাবে সবার সাথে একটি ভালো সম্পর্ক রাখা যায়, তাহলে পরবর্তী জীবনেও তোমরা যেখানেই যাও সেভাবে তোমরা খাপ খাওয়াতে পারবে। এবং সেক্ষেত্রে কি হবে, স্কুল জীবনের সফলতার উপর পরবর্তী জীবনের সফলতা সেটা অনেকখানি নির্ভর করে। যেমন ধরো একটা মেয়ের বয়স, যার নাম হচ্ছে মাহিয়া, ওর বয়স হচ্ছে 12 বছর। সে বাবার বদলির কারণে আজ প্রথম দিন নতুন স্কুলে যাচ্ছে। দেখা যায় যে তোমাদের অনেকের বাবা আছে সরকারি চাকরি করে, যারা কিছুদিন পর পর হয়তো ট্রান্সফার হয়, বছর 2 বছর হয়তো এক স্কুলে পড়ে, এরপরে আবার ট্রান্সফার হলে অন্য স্কুলে যায়। তখন দেখা যাচ্ছে যাওয়ার পথে সে ভাবতে থাকে, মাহিয়ার ধরো যাচ্ছে স্কুলে, তখন ভাবতেছে ক্লাসে বন্ধুরা কেমন হবে, সকলে কি তাকে পছন্দ করবে নাকি, স্কুলের শিক্ষকের সব প্রশ্নের উত্তর সে দিতে পারবে নাকি। মাহিয়াদের ভাবনা থেকে নিশ্চয়ই উপলব্ধি করা যায় যে স্কুলে আমাদের অনেক কিছুর সাথে খাপ খাওয়াতে হয়। যেমন হচ্ছে প্রত্যেক বিষয়ের পড়া, শিক্ষক সহপাঠীর আচরণ, ক্লাস রুটিন ইত্যাদি অনেক কিছু। এগুলো কিন্তু আমাদের বয়সে, তোমাদের বয়সের বন্ধুদের মধ্যে বা সবার মধ্যে এই জিনিসগুলা আসে। কিভাবে স্কুলে গেলে বন্ধুত্ব করবে, কিভাবে মানে সবার সাথে মিশবে, সেই জিনিসগুলা। তাহলে কি হয়, একটু পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে শিক্ষকরা সব ছাত্রছাত্রীদের সঙ্গে একরকম আচরণ করেন না। যারা ভদ্র বিনয়ী, ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনে, সেসব ছাত্রছাত্রীদের শিক্ষকরা কি করে, বেশি প্রশংসা ও উৎসাহ প্রদান করে থাকেন। আর যারা স্কুলের নিয়ম ভঙ্গন করে পড়াশোনায় অমনোযোগী, তাদেরকে শিক্ষকরা পছন্দ করেন না। শিক্ষকের প্রশংসা ও উৎসাহ স্কুলের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ায়, লেখাপড়ায় সফলতা দেয়। এক্ষেত্রে কি করতে হবে, তোমাদের শিক্ষকদের ভালো মনোভাব পাওয়ার জন্য, শিক্ষকদের আহ ভালো দৃষ্টি আকর্ষণ করার জন্য কি কি করতে হবে তোমাদেরকে, ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকের পাঠদান শোনা। যখন শিক্ষক তোমাকে পাঠদান করতেছেন তখন হচ্ছে তোমাদের মনোযোগ দিয়ে শিক্ষককে শুনতে হবে। তোমরা কি আমার কথা ঠিক মতো শুনতেছো? মনোযোগ দিয়ে শুনতেছো তো, তাই না? Yes, miss. সবাই Yes, আছো? miss. কে হাত তুলো, কে কে আছো? আচ্ছা ঠিক আছে, তোমাদের হয় আওয়াজের সমস্যা হয়, সেজন্য সবাই মুট করে রাখো, সমস্যা নাই। সম্পূর্ণ হাত তুলেছে সবাই, একদম ভালো মেয়ে। তোমরা যখন স্কুল করবা, স্কুলে আসবে, তখন তোমাদের সবাইকে আমি দেখবো, দেখা হয়নি কাউকে, ইনশাআল্লাহ দেখা হবে। ক্লাসে মনোযোগ দিয়ে, এরপরে হচ্ছে জিজ্ঞাসা হলে বা প্রশ্নটা থাকলে শিক্ষকের কাছে বুঝে নেওয়া। যখন হচ্ছে তোমার কোনো পড়ালেখার বিষয়ে, কোনো বিষয় নিয়ে যখন তোমার মধ্যে কোনো প্রশ্ন রাইজ হবে, প্রশ্ন যখন জাগবে, তুমি এই জিনিসটা বুঝতেছো না ঠিক মতো, তখন যদি তুমি তোমার টিচারের কাছে সেটা বুঝে নাও, সেক্ষেত্রে তুমি টিচারের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। শিক্ষকের প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেওয়া, যখন হচ্ছে শিক্ষক কোনো প্রশ্ন করবে তখন হচ্ছে সেটা তোমার নিজে থেকে একটা উত্তর দিতে পারার যে সাহসটা, সেটাই তোমার শিক্ষকের ক্ষেত্রে, শিক্ষকের প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করবে। যথাসময়ে শ্রেণীর কাজ, বাড়ির কাজ সম্পন্ন করা, যথাসময়ে হচ্ছে শ্রেণীর কাজ করা, বাড়ির কাজ সম্পন্ন করা, দলীয় কাজে নিজের দায়িত্ব বুঝে নেওয়া ও যথাযথভাবে তা পালন করা। এগুলো হচ্ছে তোমাদের পড়ালেখার ক্ষেত্রে কি ধরনের জিনিস তোমরা অবলম্বন করবা, সেই জিনিসগুলো। স্কুলের নিয়ম মেনে চলা, অসুস্থতার সময় ছাড়া নিয়মিত স্কুলে উপস্থিত থাকা। কোনো সময় অসুস্থতা হলে এছাড়া সময় ঠিক মতো স্কুলে উপস্থিত থাকা হচ্ছে তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মনে রাখবে, শিক্ষকের সহায়তা ও তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই দুটি মিলে তোমাদের শেখার কাজটি অনেক বেশি সহজ ও আনন্দদায়ক হয়ে উঠতে পারে তোমাদের জীবনের। এটা খেয়াল রাখবা সবসময়, স্কুলটা হচ্ছে একটা পরবর্তী জীবনের একটা ভিত্তি। তুমি একটা লং টাইম স্কুলের মধ্যে থাকো,
ক্লাস 1 থেকে তোমরা ক্লাস 10 পর্যন্ত, এখন আরো প্লে থেকে 10 ধরতে গেলে তোমার 12 বছর তুমি একটা লং সময় স্কুলের মধ্যে কাটাও, তাহলে তোমার স্কুল জীবনটা যদি তুমি খুব ভালো করে মেনটেন করতে পারো, পরবর্তী জীবনটা কিন্তু তোমার জন্য আরো সহজ ও আরামদায়ক হবে। শিক্ষকরাই তোমাদেরকে শিখাবে, এগুলো হচ্ছে তোমাদের পাথেয়, পরবর্তী জীবনের জন্য তোমাদের পাথেয়, তোমরা কিভাবে চলবে সেই জিনিসটা কিন্তু তোমরা স্কুল থেকে শিখে নিবা। এরপরে দেখো কাজ 1, স্কুলের সাথে খাপ খাওয়াতে তোমাকে কি কি করতে হবে সেটা লেখো। ওই যে উপরে ব্ল্যাক পয়েন্ট দিয়ে যে জিনিসগুলো আছে সেগুলা তোমার স্কুলের সাথে খাপ খাওয়ানোর জন্য তোমার করণীয় গুলা, তাহলে এগুলা তোমরা পয়েন্ট গুলা শিখে নিবা। তারপর হচ্ছে সহপাঠী সমবয়সী দলের সাথে খাপ খাওয়ানো, তাহলে প্রথমে গেল শিক্ষকের সাথে কিভাবে তোমরা আচরণ করবা সেটা, এরপরে হচ্ছে তোমার সহপাঠীর সাথে, তোমার সমবয়সী দলের সাথে কিভাবে খাপ খাওয়ানো। অনেক সময় দেখা যায় যে ক্লাসের মধ্যে ঝগড়া করতেছে, মেয়ে মেয়ে ঝগড়া করতেছে, ছেলে ছেলে ঝগড়া করতেছে, কারণ হচ্ছে একজন, আবার দেখা যায় যে একজন একজনকে পছন্দ করে না, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে মারামারি করতেছে। তাহলে এই জিনিসগুলা তোমরা কিভাবে মেনটেন করে একটা সুন্দর তোমরা বন্ধুত্ব, সবার সাথে কিন্তু ভালো আচরণ করাটাই, সবাইকে সবার পছন্দ হয় না, কিন্তু তবুও চাইবা যে সবাই যাতে মিলেমিশে থাকতে পারে, এটা কিন্তু ভালো মানুষের বৈশিষ্ট্য, সবার সাথে কিভাবে একটা ভালো আচরণ মেনটেন করতে পারে। বলতে পারো সহপাঠী বা সমবয়সী দলের মধ্যে কেন একজন সবার প্রিয় হয়, আবার কেনই বা একজনকে সবাই পছন্দ করে না, দূরে ঠেলে দেয়, এই কারণগুলো আমাদের জানা দরকার। দেখা যায় যে দলের মধ্যে কেন একজন সবার প্রিয় হয়, সবাই একজন, দেখবা যে একজনকে সবাই পছন্দ করতেছে, আবার দেখা যায় যে একই মানুষ, একটা মানুষ যাকে হচ্ছে সবাই অপছন্দ করে, সেই জিনিসগুলো কি কারণে হয় সেগুলো আমাদের জানতে হবে। সমবয়সীদের কাছে জনপ্রিয় হতে হলে কয়েকটি আচরণের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। যেমন ধরো জনপ্রিয় ছেলে মেয়ে কারা, যারা হচ্ছে তোমার নিয়মিত লেখাপড়া করে, দলের সাথে বন্ধুর মতো মেলামেশা করে, কাউকে হিংসা করে না, সকলকে সহযোগিতা করে, যে কোনো সমস্যা গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করে। তাহলে সে ছেলে মেয়ে যেটা হচ্ছে, যে হচ্ছে লেখাপড়ায় ভালো, সে নিয়মিত লেখাপড়া করবে এবং সবার সাথে তোমার বন্ধুর মতো মেলামেশা করবে, কাউকে হিংসা করবে না, সকল কাজে সহযোগিতা করবে। ধরো কেউ কলম আনেনি, তাকে কলম দিয়ে হেল্প করলো, কেউ তোমার বই আনেনি, তাকে বই দিয়ে হেল্প করলো, অথবা যদি কেউ ধরো খাতা নিয়ে আসেনি, তাকে তার কাছ থেকে কিছু খাতার পেজ দিয়ে হেল্প করলো, এইভাবে মানে তোমার ছেলে মেয়েরা অন্য, তোমার যে ছেলে মেয়েরা তার বন্ধু বান্ধবীদেরকে তোমার সহযোগিতা করে, তারা হচ্ছে জনপ্রিয় ছেলে মেয়ে। যে কোনো সমস্যা গঠনমূলক ভাবে সমাধানের চেষ্টা করো, কোনো সমস্যা যখন দেখা দেয় ক্লাসের মধ্যে, সেটা তোমার বুদ্ধি কাটিয়ে, তার জ্ঞান দিয়ে কিভাবে সমাধান করা যায় সে চেষ্টাটা করবে। তাহলে এটা হচ্ছে তোমার কি জনপ্রিয় ছেলে মেয়ের বৈশিষ্ট্য, যারা যখন তখন কাউকে আঘাত করে, ঝগড়া মারামারি করে, কোনো ধরনের সহযোগিতা করে না, সমস্যা তৈরি করে, তারা কি খেলাধুলার সময় নিয়ম মানে না, মিথ্যা বলে, তাদেরকে সবাই কি করে প্রত্যাখ্যান করে। তখন হচ্ছে যারা হচ্ছে কাউকে আঘাত করে, আর ঝগড়াঝাটি করে, সহযোগিতা করে না এবং সমস্যা তৈরি করে, সেগুলো আমরা কিন্তু দেখি আমাদের ক্লাসের মধ্যে অনেকেই এরকম থাকে, নিয়ম মতো খেলে না, ধরো খেলার মধ্যে নিয়ম ভঙ্গ করতেছে, আবার হচ্ছে অযথা চিল্লাচিল্লি করতেছে, এদেরকে সবাই কি করে অপছন্দ করে, যারা মিথ্যা কথা বলে এদেরকে অপছন্দ করে। তাহলে আমাদের চেষ্টা থাকবে কি, আমরা এই ব্যাড হ্যাবিট গুলা, ভুল অভ্যাস গুলা আমরা কি করব, আমাদের আমাদের ইয়া থেকে ফেলে দিব। স্কুলে পাঠ্যক্রম বহির্ভূত যেসব কার্যক্রম চলে সেগুলোতে অংশগ্রহণ করা জনপ্রিয় হওয়ার অন্যতম উপায়, যেমন হচ্ছে তোমাদের এক্সট্রা কারিকুলাম যেগুলোকে বলে, তোমাদের স্কুলে তোমার পাঠ্যসূচি বইয়ের বাইরে যেগুলো এক্সট্রা কারিকুলাম আছে, তোমার খেলাধুলায় অংশ নেওয়া, তারপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে তোমার আবৃত্তি দেওয়া, গান করা, অভিনয় করা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতায়, বিজ্ঞান মেলা, বিভিন্ন প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করে সক্রিয় সদস্য হিসেবে ইত্যাদি, এটাও কিন্তু তোমার জনপ্রিয় হওয়ার একটা উপায়। স্কুল সহপাঠী ও সমবয়সী দলের সাথে খাপ খাওয়ানো ছাড়াও আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সন্ধিক্ষণের গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেহেতু তোমরা এখন বেড়ে উঠছো, এই সময়টায় মানে কিছু হরমোনাল কারণে মেজাজের একটু হেরফের হয়,
তাহলে সেটা হয়তো হরমোনাল কারণে, কিন্তু তোমরা নিজেরা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবা। তোমার যখন বাসায় কোনো মেহমান আসবে অথবা পাড়া প্রতিবেশী আসবে, তাদের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবা, মানে ভালো আচরণ করার চেষ্টা করবা। আত্মীয় স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ করা, বয়স্ক আত্মীয়দের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া, প্রতিবেশীদের সাথে দেখা হলে কুশল বিনিময় করা, সকলের বিপদে মুহূর্তে এগিয়ে আসা ইত্যাদি কাজের মধ্য দিয়ে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা যায়। তাহলে কিভাবে বজায় রাখা যায়? সবার সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, কুশল বিনিময় করি, কারোর প্রতি যদি কোনো ধরনের হিংসা না রাখি, কারো বিপদে পড়লো সাথে সাথে এগিয়ে যাওয়া, তাদেরকে হেল্প করা, এগুলার সাথে সাথে কিন্তু আমাদের সুসম্পর্ক গুলা তোমার বজায় রাখা যায়। ঠিক আছে, তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যালো? হ্যালো, শুনতেছো? ঐশী, সম্পূর্ণা, ফাতিমা, তোমরা কি শুনছো? Yes, miss. আচ্ছা, লাস্ট Yes, miss. শুনেছো না? আমার কানেক্ট গেছিলাম। তাহলে আমাদের পড়া কিন্তু এখানেই শেষ, বুঝছো? Yes, miss. দেখতেছো? আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা এখানে শেষ করতেছি। এখানে কিন্তু তোমাদের একটা কাজ আছে, যেটা হচ্ছে তোমাদের ক্লাসের সবচেয়ে জনপ্রিয় সহপাঠী তোমার কি কি বৈশিষ্ট্য আছে সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। সেটা ওই যে উপরে একটা ছক আকারে একটা দেখিয়েছিলাম, সেই জিনিসটা হচ্ছে তোমাদের জনপ্রিয় এই যে এই ছকটা, সেটা হচ্ছে তোমার জনপ্রিয় যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের বৈশিষ্ট্য এই ছকের মধ্যে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে তো না? আচ্ছা, তাহলে আমি এখানে তোমাদের শেয়ারটা স্টপ করে দিচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, যদি কোনো কিছু বুঝে না থাকো। কোনো প্রশ্ন আছে? No, miss. তারা ঠিক মতো পড়ে নিবা তো না? আজকে পরীক্ষার জন্য ভালো করে পড়ে নিও। Okay,